বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক নামে একটা চ্যাপ্টার আছে। আপনারা কি দেখছেন কখনো সিলেবাসে? চ্যাপ্টার নাম্বার 9, 9 নম্বর চ্যাপ্টার। তো এই 9 নম্বর চ্যাপ্টার, এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়লেই কাভার হয়ে যায়, অটোমেটিক কাভার হয়ে যায়। তারপরে যেটা আছে, তো আমি এই একটা বাদ দেওয়া যায় না, তাই না? ইন্টারন্যাশনাল পড়লে কাভার হয়ে যায়, অটোমেটিক কাভার হয়ে যাবে। তারপরে যেটা আছে এটা তো আর বাদ দেওয়া যায় না, পড়াই দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা হলো এটা পড়াই দিচ্ছি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বৈদেশিক সম্পর্ক। আমাদের রিটেন সিলেবাস কিন্তু একবার শেষের দিকে আমরা 2টা ক্লাস পাবো অথবা 3টা ক্লাস পাবো। আজকে ক্লাস হইল কিন্তু 2টা অথবা 3টা ক্লাস পাবো। আচ্ছা, তো আমি সবার খাতায় রিটার্ন দিয়ে দিয়েছিলাম। যারা পিডিএফ দিতে পারেন নাই তাদেরটা দিতে পারি না। রিটার্ন পিডিএফ না দিলে ওটা আমরা কাটতে পারি না, একটা একটা করে নিয়ে। তানভীর শিখিয়ে দিছে না কিভাবে পিডিএফ করে খাতা জমা দিতে হবে, ওর থেকে ভালো করে শিখে নেবে। এই যে সিলেবাসটা আছে, লিখিত সিলেবাস, এই সিলেবাসে কি আছে? ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, গোলস, ডিটারমিনেন্টস অ্যান্ড পলিসি ফর্মুলেশন প্রসেস, ফ্যাক্টরস অফ ন্যাশনাল পাওয়ার, সিকিউরিটি স্ট্র্যাটেজিস, জিওপলিটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, ইকোনমিক্স ডিপ্লোমেসি, ম্যান পাওয়ার এক্সপ্লয়টেশন, participation in international organization, UNO, UN peacekeeping mission, NAM, SAARC, OIC, BIMSTEC, D8, and international economic institution, foreign aid, international trade. তো দেখতেছেন যা আছে এটা পুরো 100%, হ্যাঁ 100% ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখন আমরা পড়বো, এই দুইটা আমরা মিলায়া মিশায়া পড়বো। ইন্টারন্যাশনাল যখন পড়বো তখন এই দুইটা মিলায়া মিশায়া পড়বো। ওইটা পড়লে অটোমেটিক কাভার হবে, আপনার এক্সট্রা করে পড়তে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এবার এইটা তো আমরা 100% কাভার হয়েই যাবে আমাদের। সাথে আমরা প্রিভিয়াস যে কোশ্চিন আছে সেই কোশ্চিন গুলো আমরা একটু দেখে আমরা ওই প্যাটার্নে কিছু জিনিসপত্র করে ফেলবো। বুঝতে পারছেন? ওই প্যাটার্নে আমরা জিনিস করে ফেলবো। সেটা হলো যে প্রিভিয়াস কোশ্চিন দেখি 46তম তো এখান থেকে কোশ্চিন হয়েছে। 45তমতে কি কোশ্চিন হয়েছে? পররাষ্ট্রনীতি বলতে কি বোঝেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি, উদ্দেশ্য, দুর্বলতা, সীমাবদ্ধতা আলোচনা করুন। ডাইরেক্ট 20 মার্ক ইউজ। 44তমতে কোশ্চিন আসে নাই। 43তমতে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাংলাদেশের অর্থনীতির প্রভাব, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী সরকারি কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ। 41তমতে আসছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা পালন করতে পারে। তারে আসছে অর্থনৈতিক রাজনীতি। তাহলে মোটামুটি এখানে 24 মার্ক আসছিল 41-এ এই চ্যাপ্টার থেকে। 40-এ আসে নাই। 38-এ আসছে রোহিঙ্গা কারা, সাম্প্রতিককালে ব্যাপক অনুপ্রবেশের ফলে যে সংকট সৃষ্টি হয়েছে তা আলোচনা করো। এ সমস্যা থেকে অব্যাহতি পাওয়ার উপায় কি? বেসিক্যালি এই গ নাম্বারটাই আপনার হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সাথে একদম সরাসরি জড়িত। 37তম হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামক সমূহ। বর্তমানে ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত ও চীনের মধ্যে যে ধরনের সম্পর্ক বজায় রাখা সম্ভব বলে আপনি মনে করেন। 36-এ কি আসছে? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব, সার্ক ও বাংলাদেশের টিকা। 35তমতে আসছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো কি কি? জাতীয় স্বার্থ সংরক্ষণই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নির্ধারক, ব্যাখ্যা করুন। এবং অর্থনৈতিক দিক থেকে জাতিসংঘ কি শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরবে। তো পুরা কোশ্চিন যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস অ্যাসেস করতে পারতেছি যে এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু। বলেন তো এই চ্যাপ্টারটা কেমন গুরুত্বপূর্ণ? আপনাদের কি মনে হয় চ্যাপ্টারটা কেমন গুরুত্বপূর্ণ? অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক ইম্পর্টেন্ট। বাট এই চ্যাপ্টারটা কিভাবে কাভার হবে? চ্যাপ্টারটা কিভাবে কাভার হবে বলেন তো? হ্যাঁ, রিসেন্ট নিউজ বেশি দিবে, অনেক ইম্পর্টেন্ট, বাট এটা কাভার হবে কিভাবে?
আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে যে পড়বো ওইখানে অটোমেটিক কাভার হয়ে যাবে, আপনার চিন্তা করতে হবে না। আর ওইটা ছাড়া এক্সট্রা কি পড়তে হবে সেইটা আজকে আমাদের সিলেবাস, আমি আজকে দেখাই দিই। কারণ এই চ্যাপ্টার যদি আমি পড়াতে যাই পুরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াইতে হবে, এটা পসিবল না। তাহলে আমার এই চ্যাপ্টার পড়াইতে গেলে আমার কি চিন্তা করে পড়াইতে হবে যে যে পার্টটা আমাদের আপনার বাংলাদেশের রিলেটেড এবং যেটা মানে প্রিভিয়াস এর কোশ্চিন মোটামুটি ওরকম একটা মডেল আপনাদেরকে আমরা দেখাই দিব আজকে। এবার আমরা পড়াই চয়ন যাই, দেখি আমরা একটা একটা। এই চ্যাপ্টার পড়তে গেলে যে জিনিসটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আপনার এক্সট্রা করে লাগবে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, তো ফার্স্টে আমি আপনাদের বলি রিয়াস ফরেন পলিসি, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি। এই জিনিসটা আমরা তো ইন্টারন্যাশনাল ভাবে দেখবো না, তো এখানে আমাদের এই জিনিসটা পড়তে হবে। কারণ কি, এতে বাংলাদেশের যেহেতু ইতিহাস টাইপের চ্যাপ্টার, তো এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের যে ফরেন পলিসি, এইটা আমরা একটু পড়ার চেষ্টা করি, চলেন। এটা দেখি যে আহ, আমরা একটা একটা করে মোটামুটি আমাদের যে ফরেন পলিসিটা কিরকম ছিল, হ্যাঁ, এটা আমরা দেখার চেষ্টা করবো। এবং আমি কয়েকটা আর্টিকেল দিয়ে দিব, ওইটা দেখার পরে আপনার আরো একদম ক্লিয়ার হবে যে স্বাধীনতার পরে বাংলাদেশের ফরেন পলিসিটা কেমন ছিল। তো দেখেন, আগে জিয়াউর রহমানের রিজিমটা কত থেকে কত পর্যন্ত ছিল বলেন তো? কত থেকে কত পর্যন্ত ছিল জিয়াউর রহমানের রিজিম? 75 থেকে 81। আচ্ছা, আমরা তো দেখি জিয়াউর রহমানের রিজিমটা কত দিনের ছিল। এখন কথা বলতেছেন আপনারা, এটাই জানেন রিজিম পরীক্ষা দিবেন। জিয়াস রিজিম ইন বাংলাদেশ, জিয়াউর রহমান কত থেকে কত পর্যন্ত ছিল? জিয়াস রিজিম বাংলাদেশ from which কি বলছে ৭৭ থেকে কতটুকু? The Jia season refers to the period of India's Ziaur Rahman 1977 to 1981. ক্লিয়ার? জিয়া সিজন তাহলে কতটুকু? আমি যদি জিয়াতে যাই তাহলে আমরা দেখতেছি জিয়াউর রহমানের রিজিমটা ছিল 21 এপ্রিল 1977 থেকে 30 মে 1981। সিক্স প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সে কত নম্বর প্রেসিডেন্ট ছিল? সিক্স প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে এটা ছিল জিয়াউর রহমানের রিজিম 21 এপ্রিল থেকে আপনার হলো 30 মে 1981। এটাই বেসিক্যালি ছিল তার রিজিম। ওকে, তো এগুলাই আপনাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তখন আমরা রিজিমটা পড়ি, তার রিজিমে ইন্টারটা পলিটিক্স কিরকম ছিল। আমরা এক এক করে সবই দেখবো, সমস্যা নেই। হুম, জিয়াউর রহমানের সিগনেচার দেখছেন কিরকম? এটা একটু ভালো করে দেখবেন, দেখলে আপনার আরো আইডিয়া হবে মোশাররফ কে কোন ভাবে কি করছে, মানে এভরিথিং আইডিয়া হয়ে যাবে। তো আমরা চাই আর তো এখানে কি বলা আছে দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াজ ইন্টারেস্টেড ফর এ রোল ফর বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড এন্ড রিজিওনাল পলিটিক্স। এটা বাংলা পিডিএফ। ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল পলিটিক্সে জিয়াউর রহমানের একটা ভালো লেভেলের কি ছিল, মানে ইচ্ছা ছিল, যে বাংলাদেশের একটা ইন্টারেস্ট ছিল তার, যে
সে বাংলাদেশকে ওরকম জায়গায় নিয়ে যাবে, এরকম একটা ভালো লেভেলের তার ইয়ে ছিল। কি বলছে দেখেন, রাষ্ট্র গণতান্ত্রিক চরিত্র হারালে সার্বভৌমত্ব দুর্বল, আঞ্চলিক বৃহৎ শক্তির সাথে ভারসাম্য আনতে বাধ্য হয়। জিয়াউর রহমান তা উপলব্ধি করেছিলেন বলেই জাতীয়তাবাদকে টপ প্রায়োরিটি দিয়ে সাজিয়েছিলেন তার স্বাধীন পররাষ্ট্রনীতি, যার ভিত্তি ছিল ব্যালেন্স অফ পাওয়ার। তাহলে এই ব্যালেন্স অফ পাওয়ার এই ব্যাপারটা জিয়াউর রহমান তখন অনুভব করছেন, এবং যা আঞ্চলিক শক্তির ক্ষমতাকে ব্যালেন্স করতে সেই শক্তির সাথে ক্ষুদ্র এবং মাঝারি ধরনের শক্তিশালী দেশগুলোকে একসাথে ভাবতে সক্ষম হয়েছে। দেশকে আধিপত্যবাদের বলয় থেকে বের করে স্বাধীন পররাষ্ট্রনীতিতে দুনিয়ার বেশিরভাগ দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে পেরেছিল। দেশের মর্যাদা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে। তার মানে জিয়াউর রহমানের সময় দুইটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, একটা হলো জাতীয়তাবাদ, একটা ব্যালেন্স অফ পাওয়ার। এবং গণতন্ত্র চরিত্র হারালে রাষ্ট্র যে সার্বভৌমত্ব দুর্বল হয় সেটাও সে উপলব্ধি করতে পারছে। তার মানে আমরা জিয়াউর রহমানের একদম বেসিক যে কথাগুলো সেগুলো আমরা মোটামুটি এখানের মাধ্যমে দেখে ফেলি। চলেন আরো কিছু জানি। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির তিনটা লক্ষ্য ছিল। এক ছিল স্বাধীন ও সার্বভৌম সুসংগত নিরাপদীকরণ বাংলাদেশকে, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ, আন্তর্জাতিকভাবে শান্তি শৃঙ্খলা এবং প্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নত করা। এছাড়া 1977 সালে জিয়াউর রহমান ঘোষিত 19 দফা, প্রথম দফায় ছিল দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। মানে জিয়াউর রহমান দেশের স্বাধীন ও সার্বভৌমত্বকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন? এইটা ছিল তার তিনটা। কিসের জানি শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে সাউন্ড ক্লিয়ার না? শুভ বলতেছে ক্লিয়ার। তানভীর আছে, সমস্যা নেই, ক্লিয়ার না হলে বলবে। ওকে, এবার আমরা দেখি পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য সফলতা। সেটা হলো কি শক্তির ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, যেটা সে করতে চাচ্ছে সেটা সে কিভাবে করছে দেখেন। তিনি ক্ষুদ্র মাঝারি দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেন, এছাড়াও শত্রু মিত্র না থাকতে প্রতিপক্ষের সাথে সম্পর্ক স্থাপন করছেন। একই সাথে চীন, ইউএসএ, সৌদি ও পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে অনন্য নীতি স্থাপন করেন। এবং পর্যবেক্ষকদের অনেকে মনে করেন জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে বেরিয়ে আমেরিকা ও চীনের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারবে। তার মানে বুঝতে পারছেন, সে দুই পাশে সম্পর্ক তৈরি করছে। তারপরে সে কি করছে, বহুমুখী নীতি গ্রহণ করছে। বহুমুখী নীতিগুলো কি কি? তো প্রাথমিকভাবে তিনি মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা করেন, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। এই প্রেক্ষাপটে চীন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এবং চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনী পুনর্গঠন অনেকটা ত্বরান্বিত করেছে। এবং সামরিক পুনর্গঠনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উন্নত কূটনীতি স্থাপনের কারণে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমানের আধুনিকীকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার মানে সামরিক বাহিনী, বিমান বাহিনী এবং এই যে বাংলাদেশ বিমান, হ্যাঁ, এই জিনিসগুলার প্রথম উন্নয়ন ত্বরান্বিত করা এটা জিয়াউর রহমানের সময় হয়েছে। ব্যালেন্স অফ পাওয়ার, বহুমুখী নীতি গ্রহণ জিয়াউর রহমানের সময়। এবার আমরা দেখি ইউএনএসসি সদস্য পদ। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদ পাওয়ার প্রথম বাংলাদেশ অস্থায়ী সদস্য পদ পায় 1978 সালে জাপানকে হারিয়ে, এবং 1979-80 সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার। ওকে, এখন বলেন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পায় কত এবং কততম দেশ? এটা তো প্রিলিতে পড়ছে না, এখনো পড়েননি, বুঝছেন? কত সালে? 1974 সালে। তারিখ তারিখ বলেন। 1974 সালে 136তম। 1974।
17 সেপ্টেম্বর। এবার আমরা দেখেন মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন। জিয়াউর রহমানের শাসন আমলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের মুসলিম বিশ্বের কাছাকাছি এসে এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাগুলো নতুনভাবে দেখতে শুরু করে। ওআইসি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিপক্ষে ছিল, কিন্তু ওই জাতীয় স্বার্থে সৌদি, পাকিস্তান, ইরান ও ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক সুসংহতকতা জরুরি ছিল এবং মধ্যপ্রাচ্যের সাথে স্বাভাবিকীকরণ সুবিধা এবং উপকারিতা বাংলাদেশের আজও পুরো মাত্রায় উপভোগ করছে। কেননা বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিমাণ প্রবাসী শ্রমিক কর্মস্থলে পরিণত হয়েছে, তার রূপরেখা জিয়াউর রহমানের সময় রচনা করা হয়েছিল। দেখছেন, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, আবার মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে দুটিতে জিয়াউর রহমানের বিশেষ ভূমিকা ছিল। ওকে, আচ্ছা। এছাড়া সংবিধানের 145 ক অনুচ্ছেদ সংশোধন করে। এখানে সে বলছে যে বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করতে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবে। এবং 1978 সালে বীর উত্তম জিয়াউর রহমান এই অনুচ্ছেদটি সংবিধানে যোগ করে স্বচ্ছতার দৃষ্টান্ত উপস্থাপন করে। এই সংবিধান সংস্কার কমিটি বারবার বলতেছে না যে সকল চুক্তি সংসদে দেখাইতে হবে, এটা 1945 সালে জিয়াউর রহমান অ্যাড করে গেছে। সে অনেক অ্যাডভান্স ছিল। জনশক্তি রপ্তানি সূত্রপাত। 1976 সালে কিং সৌদি আরবিয়া KSA রাজপরিবারের কর্মচারী হিসেবে 11 জন বাংলাদেশিকে প্রেরণ করে জিয়াউর রহমান এবং চীন, পাকিস্তান এবং সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে, যার ফলে অন্য দেশের সঙ্গে দর কষাকষি করা বাংলাদেশের জন্য সহজ হয়ে যায় এবং পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে উন্নত সম্পর্কের ফলে 1976 সাল থেকে এই জনশক্তি রপ্তানিটা সূত্রপাত শুরু হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির পাইপলাইন তৈরি হয় তার সঙ্গে। জিয়াউর রহমান তার প্রজ্ঞ এবং জাতীয়বাদ চেতনার মাধ্যমে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কে অচল অবস্থার ইতি ঘটান এবং ভালো সম্পর্ক স্থাপন করেন, যার ফলে এই শ্রমিকরা ওইখানে যাওয়া। তারপরে আন্তর্জাতিক বাজার সৃষ্টি পোশাকের। 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইউএসএ তে বাংলাদেশ কি করে, পোশাক রপ্তানি করে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়। এছাড়া দেখেন দক্ষিণ এশিয়াকে একই ছাতার নিচে নিয়ে আসে। জিয়াউর রহমান কি করছে, দক্ষিণ এশিয়াকে জিয়াউর রহমান উপলব্ধি করতে পেরেছিলেন আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতা করলে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে দক্ষিণ এশিয়ার গুরুত্ব বাড়বে। ফলে 1980 সালে সে সার্কের যে রূপরেখাটা দেয় তা 1985 সালে কি হয়, যেটা দেয় তা 1985 সালে বাস্তব রূপ লাভ করে। আধিপত্যবাদকে বিভ্রান্ত, ভারত ও তার মিত্রদের আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দিকে সুসংহত পররাষ্ট্রনীতি তৈরি করে। ভারতের বিরোধিতার মুখে যখন সার্কের উদ্যোগ নেওয়া সহজ ছিল না, তখন ফারাক্কা বাদ নিয়ে জাতিসংঘে চলে যাওয়া ছিল দুঃসাহসের কথা। জিয়াউর রহমান ফারাক্কা বাদ নিয়ে জাতিসংঘে চলে গেছিল এবং এই যে ফারাক্কা বাদের আমরা যে চুক্তিটার কথা আজকে বলি, যে 1996 সালে যে চুক্তিটা 30 বছর মেয়াদি, যে আমরা যে চুক্তি দেখি যেটা 2026 সালে শেষ হবে। এই ফারাক্কা বাদ নিয়ে জাতিসংঘে সর্বপ্রথম যাওয়া জিয়াউর রহমানই গেছে। জিয়াউর রহমান পররাষ্ট্রনীতিকে সরলীকরণ করে দেখতে পারতেন। তার কাছে পররাষ্ট্রনীতির সব থেকে বড় বিষয় ছিল জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় স্বার্থ হাসিল করা। কোন একক রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখা জিয়াউর রহমানের নীতি ছিল না। জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মাত্রা ও গতি যুক্ত করছিল এবং সারা বিশ্বের ব্যাপক সমর্থন। এই প্রশ্ন করার সাথে সাথে আমরা বাংলাদেশের 1976 সাল থেকে মোটামুটি 81 সাল পর্যন্ত পররাষ্ট্রনীতিটা কেমন ছিল আমরা একটা আইডিয়া করি। আপনার মুজিব রেজিমের পরে
কেমন ছিল পররাষ্ট্রনীতি সেই সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার, এবং জিয়াউর রহমান কি কি করছে সেটাও আমরা মোটামুটি বুঝতে পারলাম ওই সময় উল্লেখযোগ্য যেগুলো ঘটনা ছিল। বুঝতে পারছেন? তো কি ভালো লাগছে নাকি পেইন মনে হয়েছে? ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে। টমাহক ইন্টারেস্টিং, আচ্ছা ঠিক আছে। ইজি তো, বাংলাদেশ একটা সব কঠিন না। ওকে, এবার হলো ফ্লস ইন বাংলাদেশ ফরেন পলিসি। তো বাংলাদেশের ফরেন পলিসিতে কি প্রবলেম ছিল, মানে আমরা এটা বেসিক্যালি দেখবো যে আহ 2008 থেকে 2000 আপনার হলো 24 পর্যন্ত বাংলাদেশের ফরেন পলিসিতে কি প্রবলেম ছিল সেটা আমরা দেখার চেষ্টা করি। তো ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং 2015 সালের স্থল সীমান্ত চুক্তি এবং ক্যান্ডিড চুক্তির মধ্যে চুক্তি দেখা যায় ভারতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে আপোষকারী হিসেবে সমালোচিত হয়েছিল, যা পরাধীনতার ধারণাকে উৎসাহিত করেছিল। রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থতা 2017 সালে 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বোঝা ভাগাভাগি করতে পারেনি, যার ফলে বাংলাদেশ অতিরিক্ত বোঝার মধ্যে পড়েছে এবং কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে দুর্বল অবস্থা, মিয়ানমার রোহিঙ্গা সংকট গণহত্যা হিসেবে চিহ্নিত করতে এবং মিয়ানমারের উপর আরো দৃঢ়ভাবে চাপ প্রয়োগে সরকারের অনীহা সম্ভবত চীনকে বিরক্ত না করার জন্য বাংলাদেশের অনীহা এবং কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পায়। চীন ভারত ভারসাম্যের অব্যবস্থাপনা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনকে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করার সময় তৎকালীন সরকার কৌশলগতভাবে ভারতের প্রভাব ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয়েছে, যার ফলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে আটকে পড়ে এবং লাভ ছাড়াই স্পষ্ট লাভ ছাড়াই। মার্কিন সম্পর্কের টানাপোড়েন আমরা দেখছি 2023 সালের ভিসা অর্থনীতি সম্পর্কে আমরা পড়ি, সম্পর্কের অবনতি ঘটে এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের সময় পশ্চিমা সমর্থন সীমিত হয়। অর্থনৈতিক প্রবৃত্তিকে কূটনীতিকভাবে কাজে লাগাতে অক্ষমতা, বাংলাদেশের অর্থনৈতিক উত্থান সত্ত্বেও তৎকালীন সরকার একটি আঞ্চলিক বা বৈশ্বিক প্রভাবে রূপান্তরিত করতে পারেনি, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো শাসন সমস্যাগুলোর কারণে। মানে ইকোনমিক ডিপ্লোমেসি ভালো। তারপরে কি হয়েছে? সফট পাওয়ারের ক্ষতি, সফট পাওয়ারের ক্ষতি কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বাচন জালিয়াতি, ভিন্ন মত দমন এবং উপযুক্ত বিষয়গুলো বাংলাদেশের আন্তর্জাতিক মানিজ্য ডুবাই গেছে। আঞ্চলিক সহযোগিতায় অবহেলা, সার্ক এবং বিমস্টেকের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তৎকালীন সরকার দুর্বল পারফরমেন্স করছে, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্যের মতো আঞ্চলিক বিষয়গুলো নেতৃত্ব দেওয়ার সুযোগ হারিয়েছে এবং আংশিকভাবে ভারত কেন্দ্রিক মনোযোগের কারণে। বিদেশে অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করতে ব্যর্থ, রেমিটেন্স এবং পোশাকের উপরই খালি নির্ভরশীল হয়েছিল, যেটা অনেক আগেই ছিল, পরবর্তীতে আরো অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি সহ বিভিন্ন রকম কাজ এগুলো বাংলাদেশ করতে পারে। অভ্যন্তরীণ সমর্থন ভিত্তির বিচ্ছিন্নতা, বাংলাদেশের নাগরিকদের উপর ভারতের মতো অভিজাত বা বিদেশি স্বার্থের সেবা করার জন্য বৈদেশিক নীতির ধারণা জনসাধারণের আস্থা নষ্ট হয়, যা 2024 সালে দমন বিদ্রোহে অবদান রাখে, যা আওয়ামী লীগের শাসন কি করে, মানে আওয়ামী লীগকে মানে দেখছেন আপনারা 2024 সালে। আচ্ছা, ওকে। তো এই ছিল মোটামুটি আমার আগের সরকারের স্ক্রুটিনাইজ। আপু মানে কে কারে সমর্থন করতেছে না করতেছে এটা তো আসলে আমাদের দেখার বিষয় না, আমরা যেটা আহ করতে হবে সেগুলো করাই দিই, বুঝতে পারছেন? আমি নিউটন জল থেকেই পড়াই, যেটা যার পার্সোনাল ব্যাপার, বাট যেটা পরীক্ষায় পড়তে হবে সেগুলো আমরা করাই দিচ্ছি। তা আমরা মোটামুটি বাংলাদেশের ফরেন পলিসি যে দুর্বলতা ছিল লাস্ট 24 মানে এই 16-17 বছরে, সেটা আমরা মোটামুটি একটা ওভারভিউ আপনাকে দেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, ওকে। তো এবার আমরা ইউনূস সরকার সফল হবে, ঠিক আছে? এবার আমরা ইউনূস সরকারের সফল হবে না, এবার আমরা ফরেন পলিসি কই থেকে দেখবো? আমরা এবার ফরেন পলিসি দেখবো 2024 থেকে 25, নতুন নির্বাচন কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করবো। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হলো চীনের একটা প্রকল্প, যার মাধ্যমে চীন পুরা ওয়ার্ল্ড এর একটা বড় পোর্শন নিজের ইকোনমিক জোন বানাইতে চায়, যে দেশে আমদানি রপ্তানি করবে, বাণিজ্য করবে। এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবার দেখেন কি করছে 2021, 210 কোটি ডলারের প্রতিশ্রুতি চীন সফরে গেছিল, এবং সেখানে সে 210 কোটি ডলার বিনিয়োগের ও ঋণ অনুদানের প্রতিশ্রুতি পাইছে। মংলা বন্দর আধুনিকরণ করবে, হ্যাঁ, বন্দরে সক্ষমতা বাড়াবে, এখানে $40 মিলিয়ন ঋণ দিবে চীন। 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা, বাংলাদেশের বিদ্যমান শুল্ক এবং কোটা মুক্ত রপ্তানি সুবিধা 2026 থেকে 28 সাল পর্যন্ত করেছে চীন। মানে এই ডিএফ কিউএফ, ডিউটি ফ্রি কোটা ফ্রি। এখন আপনাকে বলবেন যে ডিউটি কোটা কি ভাইয়া? ডিউটি কোটা খালি আপাতত আপনি এটুকু জানেন যে অবাধ মানে বাণিজ্য করার জন্য হেল্প করবে। আচ্ছা, আম রপ্তানি, চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী। তিস্তা প্রকল্পের সহায়তা, তিস্তা প্রকল্প সহায়তা সহ নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান পেতে যাচ্ছে বাংলাদেশ, যেটা আমরা জানি তিস্তা রিভার রেস্টোরেশন কম্প্রিহেন্সিভ রেস্টোরেশন প্রজেক্ট। ঠিক আছে, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ রেস্টোরেশন প্রজেক্ট, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা এখানকার জিনিস না, এটা এনভায়রনমেন্টের জিনিস, তারপরে হলো গিয়ে এবার চুক্তি আর সমঝোতা। তো এই চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি, ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো খালি চীন থেকে কি কি নিছে দেখেন, চুক্তি ও সমঝোতা, অর্থনীতি এবং কারিগরি সহায়তা সংক্রান্ত একটা চুক্তি এবং 8টা সমঝোতা স্মারক সহ করে দুইটা দেশ। এর মধ্যে কি সাহিত্য প্রকাশনা, সাংস্কৃতিক, সংবাদ বিনিময়, গণমাধ্যম প্রতিযোগিতা, ক্রিয়া খাত, স্বাস্থ্য খাত, নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ ও শিল্প স্থানান্তরের সহায়তা। তার মধ্যে দেখেন এই স্বাস্থ্য খাত আমরা দেখতেছিলাম চীনের কুনমিং বাংলাদেশে কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠা করবে চীন, দেখছি না? এটা কিন্তু খুবই কথা হয়েছে। নদী ব্যবস্থাপনা, তিস্তা প্রজেক্ট, এই দুইটা হলো বড় ব্যবস্থা। এছাড়া বিনিয়োগ ও শিল্প স্থানান্তরের সহযোগিতা করবে চীন। তো এবার এই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই, এখানে এর আওতায় চীন বাংলাদেশকে $40 মিলিয়ন একটি প্যাকেজ দিবে। হ্যাঁ, এর মধ্যে $26 মিলিয়ন আপনার হলো বিভিন্ন অবকাঠামো এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ সুযোগ দিয়েছে। চীন চীনা ঋণের সুদের হার এবং পরিশোধের সময় পররাষ্ট্র উপদেষ্টা চীনকে অনুরোধ করেন সুদের হার 2 থেকে 3% থেকে কমিয়ে মাত্র 1% করার জন্য, এবং প্রতিশ্রুত ফি মওকুফ করা, এবং ঋণ পরিশোধের সময় 20 থেকে 30 বছর করা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ঋণ পরিশোধের সময় সময় বৃদ্ধিতে নীতিগত সমর্থন দিয়েছে, বাট সুদের হার নিয়ে এখনো সে কিছু বলেনি। স্বাস্থ্য খাতে সহযোগিতা, বাংলাদেশকে কুনমিং শহরের 4টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য বরাদ্দ দিতে প্রস্তাব করছে। বাংলাদেশের রোগীরা কুনমিং এ যায় ট্রিটমেন্ট দিবে, এবং কুনমিংটা হলো বাংলাদেশ থেকে অনেক কাছে কম্পারেটিভলি অন্যান্য জায়গা থেকে। এছাড়া চীনে আর কি কি করছে দেখেন, ভূ রাজনৈতিক ভারসাম্য, ব্রহ্মপুত্র বাঁধ, আমাদের একটা নদী কিন্তু চীন থেকে আসছে, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীটা, এই নদীটা চীনের উৎপত্তি। তো এখানে বলছে তা ব্রহ্মপুত্র নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহে পাতা তৈরি করবে, বুঝতে পারছেন? তো জিয়া রিজিমের পরে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখালাম, 24 থেকে 25-এ শুধু চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি লেভেলের মানে হেল্প নিয়ে আসছে, আপনি অবাক করার ব্যাপার, কি পরিমাণ সে হেল্প শুধুমাত্র চীন থেকে নিয়ে আসছে, বুঝতে পারছেন? চীন থেকে এই পরিমাণ সে হেল্প নিয়ে আসছে।
তো আমরা একটা জিনিস সবসময় দেখতেছি, সেটা হলো যে বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের সম্ভাবনা ও আশঙ্কা। বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের সম্ভাবনা ও আশঙ্কা এটা কি? তো বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের সম্ভাবনা কি কি সেটা আমরা একটু দেখবো, আশঙ্কা কি। সম্ভাবনা প্রথমে আমরা দেখতেছি, দেখেন রপ্তানি বাড়তে পারে কিরকম, যে বাংলাদেশে বাণিজ্য যুদ্ধটা তো আপনারা বুঝছেন, আমেরিকা চায়নার মধ্যে বাণিজ্য যুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়াইড এই যে ট্রাম্প যে ট্যারিফ বসাচ্ছে সেই জিনিসটাই বাণিজ্য যুদ্ধ, এটা তো বুঝতে পারছেন আপনারা? বুঝতেছেন না এটা? ট্রাম্প ট্যারিফ এটা তো সবাই জানেন বাণিজ্য যুদ্ধ কি। আচ্ছা, এমন কেউ নাই যে এটা বোঝেন না। হ্যাঁ, তো এই যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধের ফলে বাংলাদেশের কি কি সম্ভাবনা হতে পারে। 2018 সালে যখন ট্রাম্প প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তখন দেখা যায় যে 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ 760 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল, যা মোট রপ্তানি 17% বেশি। মানে দেখা গেছে যে বাণিজ্য প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হয়েছিল দ্বিতীয়। কারণ কি, সব দেশের উপরই ট্যারিফ বসছে, কিন্তু বাংলাদেশের উপর কম্পারেটিভলি কম বসছে। বাংলাদেশই আলটিমেটলি বেশি রপ্তানি করতে পারছে। বুঝতে পারছেন? হুম। তো পোশাক রপ্তানি বাড়বে কিরকম, পোশাক রপ্তানি বাড়বে? বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্র সব ধরনের চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করায়, হ্যাঁ, চীনের তৈরি পোশাক খাতের উপরে এর প্রভাব পড়বে, যা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সুযোগ এনে দিতে পারে। দেশটিতে বাংলাদেশি আহ, দেশ বেশি পোশাক রপ্তানি করে এবং যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে সবচেয়ে এগিয়ে চীন, এরপর ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতের অবস্থান। বুঝতে পারছেন? আলটিমেটলি দেখেন, ট্যারিফ বসাইলে আমাদের পোশাক রপ্তানি বাইরে যাবে। কেন পারবে? কারণ অন্যান্যদের ট্যাক্স আরো বাইরে দিছে। কম্পিটিটিভলি আমরা কম, একটু চাপ হবে প্রথমে, কিন্তু পরে আমরা বেশি রপ্তানি করতে পারবো অন্যদের জন্য। কারণ 2018 সালে আমরা দেখছি আনক্যাডের রিপোর্ট থেকে। অন্যান্য পণ্য রপ্তানি বৃদ্ধি, তো যুক্তরাষ্ট্র চীনের উপর বাড়তি শুল্ক আরোপ করায় বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাংলাদেশের চামড়াজাত পণ্য এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য বাড়তি ক্রয়াদেশ পেতে পারে। যেমন ইন্ডিয়া থেকে যেগুলো আগে রপ্তানি করা হতো সেগুলো এখন তারা কি করবে, বাংলাদেশ থেকে দিবে। কারণ বাংলাদেশেও দাম বাড়ছে ঠিক আছে, বাট ইন্ডিয়াতে তো আরো বাড়ছে, তাই না? এরকম চীন থেকে কারখানা স্থানান্তর হওয়ার সম্ভাবনা, মানে চীনে যেগুলো কারখানা ছিল সেগুলো ওইখান থেকে সরায় বাংলাদেশে আনবে, বাংলাদেশে ট্যাক্স কম। বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা, কারণ বাংলাদেশে যেহেতু অল্প ট্যাক্স, অন্যান্য দেশের তুলনায় ট্যাক্স বাড়ছে বাট অন্য জায়গার তুলনায় বেশি কম, এটা একটা। তো বাংলাদেশে লোকজন বিনিয়োগ করবে, এখান থেকে আপনার পণ্য উৎপাদন করে বিভিন্ন জায়গায় রপ্তানি করবে। জাপান, কোরিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারক চীনা কোম্পানিগুলো এখন কারখানা অন্য দেশে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে, কারণ ওদের তো ট্যাক্স অনেক বেশি। এবার আমরা যতগুলো সম্ভাবনা এখানে দেখলাম বাণিজ্য যুদ্ধে, আমরা দেখবো যে আশঙ্কা। আশঙ্কা কি? তো আশঙ্কা যদি আমি দেখি, বাংলাদেশের আর্থিক খাত, গ্যাস, বিদ্যুৎ সংকট, রিজার্ভের যে পরিস্থিতি, তাতে খুব সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ নেই। তাই সুযোগ আসলে নেবার সক্ষমতা বাংলাদেশের নেই। তাছাড়া দীর্ঘমেয়াদী মার্কিন ও চীনের রক্ষণাবাদ নীতি বাংলাদেশের জন্য ভালো হবে না। এতে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে, এটা তো আমরা প্রথমে বুঝতেছি। বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এসব সংকটে আছে, রিজার্ভের পরিস্থিতি ভালো না। এইসব মানে সক্ষমতাটা আমরা আসলে ওইভাবে নিতে পারবো না, কারণ আমাদের তো টাকা দরকার, ওইটা তো আমাদের নাই। হ্যাঁ, আচ্ছা। বাণিজ্য যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তা অর্থনীতিকে হ্রাস করবে এবং টোটাল বিশ্বের অর্থনীতি একটা মন্দা অবস্থা তৈরি হবে। এবং যুক্তরাষ্ট্র বিশ্বের মোট আমদানি 13.1% আমদানি করে। যুক্তরাষ্ট্র যদি আমদানি কমায় দেয় এর প্রভাব সবার উপরই পড়বে। এই যুদ্ধের ফলে উদ্যোক্তা এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এবং বাণিজ্যের গতি শ্লথ হবে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র চীনের মধ্যে পরস্পর বিরোধী বাণিজ্য পদক্ষেপ দীর্ঘমেয়াদী হলে তা বৈদেশিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিকে ধীর করবে। এর ফলে বৈশ্বিক কর্মসংস্থান এবং বাংলাদেশের মতো স্বল্প মাত্রায় রপ্তানি করে এমন দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এছাড়া কি আছে দেখেন, বড় দেশগুলিতে পাল্টাপাল্টি অতিরিক্ত শুল্ক আরোপের ফলে তাদের নিজেদের মধ্যে
বাজারে পণ্যের দাম বাড়বে, ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমবে। কিন্তু সেটা হলে আমাদের মতো দেশগুলোর রপ্তানিতেও প্রভাব পড়বে। মানে এই যে পরস্পরের ট্যাক্স দিলে জিনিসের দাম বাইরে যাবে, কারণ খরচ তো বাইরে যাচ্ছে। এবং 2026 সালে আমরা এলডিসি মুক্ত হবো, তাই বিনিয়োগকারীরা শুল্ক বাধার কারণে বাংলাদেশে পাড়ি জমাতে চাইবে, কারণ আমরা তো শুল্ক বাধার মধ্যে পড়ব। তো এই কয়টা ছিল বাংলাদেশের এই বাণিজ্য যুদ্ধের প্রভাব। তো আপনারা এই যেটুকু আমি পড়াইছি এটুকুর মধ্যে একটা জিনিস বুঝতে পারছেন যে এই পুরাটা জিনিসই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পার্ট, বাট যেটা বাংলাদেশের সাথে রিলেটেড সেই অংশটা আমাদের পড়তে হবে। যেটা বাংলাদেশের সাথে রিলেটেড সেই অংশটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। এবার আমরা দেখবো বাংলাদেশের রাজনীতির প্রভাব। এলডিসি ক্লাইমেট চেঞ্জের বিষয় আছে। তো না, এগুলো ওইভাবে মুখস্থ করতে হবে না, আপনার একটা সময় এমনি একটা আইডিয়া চলে আসবে, করতে করতে বারবার করতে করতে idea। বাংলাদেশের ট্রাম্প নীতির প্রভাব। মার্কিন সহায়তা হ্রাস পাবে, আমরা দেখছি অলরেডি ইউএসএইড সহায়তা অফ করে দিচ্ছে। হ্যাঁ, তো $550 মিলিয়ন তহবিল অফ করে দিচ্ছে। রোহিঙ্গা শরণার্থী সহায়তার উপর প্রভাব। এই 13 লক্ষ রোহিঙ্গা যে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, এটা নিয়ে ট্রাম্পের কোনো চিন্তা ভাবনা নেই, যা পারে। অধিবাসন নীতি বিধিনিষেধ, এই যে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, হ্যাঁ, তো আবার আমেরিকা ভিসা নিচ্ছেন, শিক্ষার্থীদের উপরে আর প্রভাব পড়ছে, ফলে কি আমার দেশের রেমিটেন্স হ্রাস পাবে, দক্ষ বাংলাদেশে তৈরির সুযোগ কমে যাবে। তারপরে দেখেন জলবায়ু তহবিলের অনিশ্চয়। এই যে আমরা ক্লাইমেট থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে টাকা পয়সা পাই, তো এখানে মেন ফান্ডার তো ফান্ডিং করে সেটা তো আপনার আমেরিকায়, আমেরিকা এটার পরিমাণ কমাই দিচ্ছে। ভারতের প্রতি কৌশলগত সম্পর্ক দেখছেন, ভারতের সাথেও সম্পর্ক চেঞ্জ করছে, কাশ্মীর তার একটা প্রভাব বাংলাদেশের উপরও পড়বে। সংখ্যালঘুর অধিকার নিয়ে আলোকপাত, ট্রাম্প কিন্তু বারবার বলছে সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, এই সেই এই কথাগুলো সে বলতেছে। তো এগুলা সংখ্যালঘু অধিকারের উপরে সে আলোকপাত করছে। এই স্লাইড গুলার পিডিএফ অবশ্যই পাবেন সবগুলা। এটা কি রিটেন ক্লিপ বহুত জায়গায় আসে? না, এটা শুধুমাত্র রিটেনের জন্য আমরা দেখাচ্ছি। প্রিলির এখানে কিছু ইনফরমেশন আছে, বাট ওইটা খুব বেশি লাগে। প্রিলির জন্য আমরা প্রিলির যে সিলেবাস সেটাই করব। এবার আমরা দেখবো বাংলাদেশের ট্রাম্প নীতির প্রভাব। আবার কি দেখবো চীনের প্রভাব মোকাবেলা। চীনকে তো সে খুব কঠোর ভাবে দমন করতেছে, মানে চীনের সাথে যার মিল তার উপর বেশি ট্যাক্স দিচ্ছে। তো এটা বাংলাদেশের আহ বিনিয়োগ কাঠামোকে অনেকখানি চেঞ্জ করবে। এবং অর্থনৈতিক কূটনীতির চ্যালেঞ্জ, অর্থনৈতিক কূটনীতির চ্যালেঞ্জ কি অলরেডি সে ট্যাক্স বসায় দিচ্ছে। তো অর্থনীতিতে কিরকম চেঞ্জ হবে সেটা আমরা বুঝতেছি, অর্থনীতি কিরকম চেঞ্জ হবে। তো এই হলো ট্রাম্পের মোটামুটি আপনার মানে নীতির ফলে বাংলাদেশের কি কি অবস্থা হইতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পাই। তো এবার বাংলাদেশের ওভারঅল একটা ফরেন পলিসিটা আমরা দেখবো। বাংলাদেশের ওভারঅল ফরেন পলিসি করতে গেলে আমাদের সংবিধানে যেতে হবে। তো আমরা সংবিধানটা দেখে দেখবো। এই সংবিধান যে আমি পড়াই দিছি এবং বিভিন্ন সময় আমি সংবিধান দেখাই দিই। তো এটা আপনারা কি সংবিধান ক্লাস যারা করছেন তাদের কি সংবিধান নেওয়ার কোনো সমস্যা আছে? আজকে আমরা সংবিধানে আবার ঢুকবো। এরপরে যদি বলেন সংবিধানের সমস্যা, তাহলে আসলে খুব বেশি কিছু করার নেই। আমরা তো পরীক্ষা নিই, পরীক্ষাতে আমরা সবাইকে ফিডব্যাক দিচ্ছি কিভাবে লিখতে হবে। আপনি পরীক্ষা দিচ্ছেন? আলগুনি রহমান, আমরা গত ক্লাসেও সংবিধান দেখাই দিছিলাম। ভাইয়া আমি নতুন, আপনাদের প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন, আমি বুঝবো কেমন আপনি নতুন না পুরো? কনস্টিটিউশনের কনসেপ্ট একদম ক্লিয়ার। কনস্টিটিউশনে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 7-এর খতে আছে রে, এতদিন ধরে তাই পড়াইছি। এই যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতি, দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এই 25, এটা আমরা একটু পড়ে ফেলছি কি আছে। তো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতির উন্নয়ন, এখানে লেখা আছে যে
জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধায় সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। তার মানে বুঝছেন, জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবো, মারামারি গন্ডগোল করবো না, এবং আন্তর্জাতিক আইনে জাতিসংঘে বর্ণিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হবো। এটা আমাদের সংবিধানেই আছে। তার মানে জাতিসংঘের যে আমরা বিভিন্ন আইন টাইন মানি, এটা কিন্তু আমরা ইচ্ছা করে মানি তা না, এটা সংবিধানে লেখা আছে ডাইরেক্ট, এটা মানবো, সমাজের মানতে হবে। তারপরে দেখেন আরো ৩টা ভাগ আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা। মানে এই অস্ত্রপাতি বাড়াবো, মারামারি করবো, এগুলো আমরা করতে পারবো না, আমাদের সংবিধানই আছে। এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা ভয়ভীতি দেখান কাউকে, মারামারি কেচাল গন্ডগোল করে, এগুলো করা করবো, সংবিধানই আছে। প্রত্যেক জাতির অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের অধিকারের নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে। মানে যে কোনো একটা জাতি তারা যেভাবে দেশ চালাইতে চায়, যেভাবেই হোক, সেটা ডেমোক্রেসি নন ডেমোক্রেসি যেভাবে হোক, সেটার প্রতি আমাদের সমর্থন থাকে। এছাড়া সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সর্বত্র নিরাপত্তা জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করুন। মানে এই যে ফিলিস্তিন ইস্যুতে, হ্যাঁ, নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে আমরা সমর্থন করবো, এই জন্য আমরা বারবার এইগুলোকে সমর্থন করি। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, বর্ণ বৈষম্য, এই সব কিছু বিষয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি ওই জাতিকে সমর্থন করি। তো এইটাই হলো আমাদের আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন, আমাদের পররাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি পররাষ্ট্রনীতিটা আমাদের এখানে আছে। শাফিন, এটা না আমার আসলে কিছু করার নাই, আমি তো আসলে এটা মানে ক্লাস নিই, হ্যাঁ, আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না পারবেন না এই বিষয়গুলো আমি মিটিং এ উপস্থাপন করতে পারবো, কিন্তু ডিসিশন আমি দিতে পারবো, বুঝতে পারছেন? আমি দিতে পারবো, হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব। আপনারা তানবীরকে বলে, ওকে। তো আমরা এবার দেখবো যে বাংলাদেশের ফরেন পলিসি এখানে। তো এই বাংলাদেশের ফরেন পলিসির মধ্যে আমরা বলছি যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু আর্স নাম, এই জিনিসটা এখন এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যদিও। তো এই 25 নম্বর অনুচ্ছেদে পুরোটা ক্লিয়ার করা আছে যে এই নীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই জিনিসটা আমরা অলরেডি সবাই জানি, যেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবং 25 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে সেটা বলা আছে। তো 25 নম্বর অনুচ্ছেদে যে জিনিসটা বলা আছে সেটা এখানে আরেকবার লেখা আছে, হ্যাঁ, এটা আমি আর নতুন করে বলতেছি, বলার দরকার নেই, আরেকবার লেখা আছে। তো এবার পররাষ্ট্রনীতির যে কোনো দেশ বহির্বিশ্বের কাছ থেকে তাদের উদ্দেশ্যগুলি অর্জনের জন্য তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করে, আর এই প্রচলিত নিয়মের বাইরে নয়। তবে ব্যক্তি জীবনে যেটা সত্যি, রাষ্ট্রের জীবনে সেটা সমানভাবেও প্রযোজ্য। ব্যক্তি জীবনের ব্যাপারে আব্রাহাম মাসলো বলছে মানুষের সফল জীবনযাপনের জন্য 5টা চাহিদাকে সে ক্রমান্বয়ে গুরুত্ব দিচ্ছে। এটা হলো কি দেখেন, রাষ্ট্রের প্রয়োজন, নিরাপত্তা, ভালোবাসা, মর্যাদা ও সম্মান, অ্যাচিভমেন্ট। এই ব্যাপারগুলার মাধ্যমে দেখেন, এটা হলো ব্যক্তি জীবনে আপনার চাহিদা পূরণ করে আপনাকে যদি একটা বড় অবস্থায় যাইতে হয়, তাহলে আপনি ব্যক্তিগত জীবনে আপনি যে চাহিদা আছে সেগুলো আপনি পূরণ করছেন, করে আপনার বড় অবস্থা। তো আপনার ব্যক্তিগত চাহিদা এবং রাষ্ট্রের চাহিদার মধ্যে বিশাল একটা মিল আছে। তো দেখেন, আহ এগুলো হলো আপনার ব্যক্তিগত চাহিদা। তো এগুলোর সাথে দেখেন, ব্যক্তিগত জীবনকে অতিক্রম করে বিশ্ব পরিসরে এগিয়ে গেলে রাষ্ট্র কর্তৃক অনুসৃত পররাষ্ট্রনীতি উদ্দেশ্যগুলি নিজের গুরুত্ব অনুসারে সাজানো যায়। যেরকম কিরকম কেন্দ্রীয় গুরুত্ব বলি কি একটা দেশের পররাষ্ট্রনীতি, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, মানে আমার ভূমিকেও যাতে দখল না করে, আমার জাতীয় নিরাপত্তা, আমার ভূখণ্ডগত ঐক্য, মানে আমার জনগণ সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা, পূর্ণ একত্রীকরণ বজায় রাখা, মানে কোনো কারণে আমরা ডিসইন্টিগ্রেটেড হয়ে তারপরে ইন্টিগ্রেশন পাই, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, স্বায়ত্ত শাসন ও স্বাধীনতা, জীবনযাপন পদ্ধতি নিশ্চিতকরণ ও বৃদ্ধি করা। এটা হলো কেন্দ্রীয় উদ্দেশ্য। মধ্যম মাত্রার উদ্দেশ্য বলে কি দেখেন, প্রতিদ্বন্দ্বী দুর্বলীকরণ, মানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে দুর্বল করতে হবে, মিত্র এবং বৌদ্ধ রাষ্ট্রকে সমর্থন দেয়,
বিদেশে অর্থনৈতিক সুযোগ সুবিধা উন্নতি বিধান, আঞ্চলিক আধিপত্য ও সম্প্রসারণ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন ও বাঁচিয়ে রাখা, বহির্বিশ্বের কাঙ্ক্ষিত লক্ষ্য সমূহ তুলে ধরা, যেমন মানবাধিকার, সমাজতন্ত্র ইত্যাদি। দূরপাল্লার লক্ষ্য সমূহ কি? নতুন ব্যবস্থা বাস্তব, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, এগুলো বিমূর্ত মানে অ্যাবস্ট্রাক্ট, মানে যেটা চোখে দেখা যাচ্ছে না। বিশ্ব ব্যবস্থা, এটাও একটা বিমূর্ত কথা। হ্যাঁ, মানে এগুলো আমরা হলো মানে অনেকটা ধরেন কাল্পনিক টাইপের, সারা বিশ্বে শান্তি থাকবে, এটা তো সম্ভব না। হ্যাঁ, ওই রকম বিমূর্ত কথা ভাবছি। তো এই ওভারঅল আইডিয়া গুলা নিয়েই একটা দেশের পররাষ্ট্রনীতি গঠিত হয়। হ্যাঁ, প্রথমে ব্যক্তি, এবং ব্যক্তি থেকে যখন আপনি বের হয়ে বড় পরিসরে যাবেন, তখন এটা হবে আপনার কি বলে, প্রথমে ব্যক্তিতে আছেন, ব্যক্তি থেকে বের হয়ে পরবর্তীতে যখন আপনি যাবেন, তখন আপনি সেন্ট্রালি জিনিসটা চিন্তা করবেন, তখন একটা পররাষ্ট্রনীতির দিকে যাবে। এবং বাংলাদেশ যে একটা ক্ষুদ্র আয়তনের দেশ এবং দরিদ্র দেশ, এর অর্থনৈতিক উন্নয়ন এবং সামরিক সামর্থ্য বিবেচনায় অনুন্নত এবং দুর্বল রাষ্ট্র বিধায় পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সময় অতি উচ্চ আকাঙ্ক্ষী বাংলাদেশকে হওয়া যাবে না। এমত অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা এইভাবে বলতে পারি। এই যে পুরাটা দেখলাম, এর উপস্থিত প্রথমে ব্যক্তি, তারপরে ওইখান থেকে রাষ্ট্র এবং রাষ্ট্রগুলোতে কাজ করে, এবং তারপর আমরা দেখলাম আমরা কি কি করতে পারি। সেলফ প্রিজার্ভেশন, আত্মরক্ষা, ইকোনমিক অ্যাডভান্সমেন্ট, সেফগার্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ অগমেন্ট ন্যাশনাল অন্য রাষ্ট্রের তুলনায় নিজের জাতীয় শক্তিকে রক্ষা এবং প্রয়োজনীয় বৃদ্ধি, নিজস্ব মতবাদে দৃঢ় থাকা আইডিওলজি, জাতীয় মর্যাদা বৃদ্ধি করা ন্যাশনাল প্রেস্টিজ। এই কয়টা আমাদের হলো বেস্ট প্রায়োরিটি, এবং আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য এরকম হওয়া উচিত, এবং এরকমই আছে। আমরা আরো কিভাবে এই জিনিসগুলোকে ইন্টিগ্রেট করতে পারি, মানে একসাথে লাগাইতে পারি, এবং কিভাবে আরো বড় করতে পারি, সেই জিনিসটা আমাদের মাথায় রাখবো। বুঝা গেছে? আচ্ছা, তো এটা যদি আমরা বুঝি যে এই কটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মানে মেইন থিম, তাহলে আমরা আরো কিছু জিনিসপত্র আমরা দেখতে পারবো। এরকম জিনিস দেখতে পারবো, সেটা হলো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি সমূহ কিরকম। বাংলাদেশ জাতিসংঘের ইউনাইটেড নেশন ও জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য, সর্বশেষ জাতিসংঘ চার্টার এবং জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি মেনে চলে। তাই সে কারোর সাথে সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়, এই নীতি সে মেনে চলে। অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করে। এটা জাতিসংঘ সনদের 2-4 বলা আছে, এই সামঞ্জস্য বলা। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেন, এটা জাতিসংঘ সনদের 2-7 বলা আছে, প্লাস আমাদের সংবিধানও বলা আছে। বিশ্ব শান্তি, প্রথমত বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান করছে, মানে আপনিও আছেন আমিও আছি, কোনো খেসাল গন্ডগোল করবো না। দ্বিতীয়ত বাংলাদেশ কোনো বিবাদের শান্তিপূর্ণ সমর্থন চাই, মানে পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট, কোনো খেসাল গন্ডগোল হলে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। বাংলাদেশ চাই যে যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনের শান্তিপূর্ণ উপায় হবে, মানে পিসফুল চেঞ্জ হবে, আন্তর্জাতিক পরিস্থিতি চেঞ্জ, কোনো যুদ্ধ হানানির মাধ্যমে চেঞ্জ হবে। এছাড়া আমাদের পররাষ্ট্রনীতির কিছু চ্যালেঞ্জ আছে, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি 3টে জিনিসের উপর নির্ভরশীল। একটা হলো সিকিউরিটি, নিরাপত্তা, একটা ডেভেলপমেন্ট উন্নয়ন, একটা কোঅপারেশন উইথ নেশন ইনক্লুডিং ইউএন। তো এই 3টা জিনিস যদি আমি করতে চাই, তাহলে আমরা কি চ্যালেঞ্জের মুখে করবো। হ্যাঁ, জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যান করে যাচ্ছে। তো নিরাপত্তায় আমার কি কি ব্যাপারগুলো আছে দেখেন। আমাদের নিরাপত্তার জায়গায় কি কি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নিরাপত্তার জায়গাগুলো ভৌগোলিক নিরাপত্তা, সামরিক, খাদ্য, সুপেয় পানি, পরিবেশগত নিরাপত্তা, মানবিক নিরাপত্তা। মানবিক নিরাপত্তার মধ্যে কি কি আছে? জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, বাসস্থান নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা, কর্মসংস্থান নিরাপত্তা। এবং এইগুলো অর্জন করতে আমার কি কি চ্যালেঞ্জ দেখেন। আমার যেহেতু দেশটা আয়তনে ছোট, জনসংখ্যা অনেক বেশি, দুর্বল সামরিক কাঠামো, দেখছেন তো, যা বলে যে আমাদের ব্যালিস্টিক মিসাইলই নেই, দেশের মধ্যে মারলে দেশের মধ্যে করবে। দুর্বল অর্থনৈতিক কাঠামো, প্রতিবেশী চীন ও ভারতকে লাভজনক দৃষ্টি, মানব সম্পদের অভাব। সো নিরাপত্তায় আমার এইসব আমার হলো জিনিস কনসার্নে রাখতে হবে, এবং এর ফলে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলো হলো এই সানজিদা আফরিন নাইমা, আপনি কি আজকে নতুন ক্লাস করতেছেন নাকি? এবার আমরা দেখবো উন্নয়ন বাংলাদেশের
ডেভেলপমেন্ট ফেজে যে উন্নয়নের যে ব্যাপারগুলো সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো উন্নয়ন নিয়ে আমাদের যে ব্যাপারগুলো আছে সেগুলা হলো কি দেখেন, যে উপযুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ কি, এলডিসি মুক্ত আমরা হব, ডাব্লিউটিওর যে নীতিমালা আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারা কিছু নীতিমালা আছে, হ্যাঁ, পণ্য মান, প্রতিশ্রুতি রক্ষা এবং যৌক্তিক মূল্য নির্ধারণ। দক্ষ মানব সম্পদ তৈরি করতে না পারা, আমরা করতে পারিনি। বৈদেশিক মুদ্রা সংকট আমাদের আছে। টেকসই লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আমাদের একটা বিশাল ধরনের সংকট আছে। আমি কিন্তু একদিন এসডিজি নিয়ে আপনাদের মনে অনেক কিছু দেখাই দিয়েছি, মনে আছে? এসডিজি ট্র্যাকার বাংলাদেশের ওয়েবসাইট বের করে, মনে আছে আপনাদের? তো এগুলো হলো আমার এই ডাব্লিউটিওর নীতিমালা সহ আপনি যেটাই বলেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেগুলো হলো এই জিনিসগুলো। এবং এবার এলডিসি যেটাই আপনি বলেন, এগুলো আমার উন্নয়নের সর্বপ্রথম বাধা। এবং এসডিজি, বৈদেশিক মুদ্রা সংকট, এবং এছাড়া বাংলাদেশে কি কি প্রবলেম, বৈদেশিক বৈষম্য হ্রাসকরণ, অর্থনীতি ইতিবাচক উন্নয়নকে ধনীকরণ, বৈষম্য বাড়তেছে, বিদেশি বিনিয়োগের অভাব, মানব সম্পদ উন্নয়নের আপনার অভাব। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই উন্নয়ন মানে আমাদের যে তিনটা পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ আছে, মানে তিনটা জিনিস আমরা নিয়ে, একটা নিরাপত্তা, একটা উন্নয়ন, দুইটা জিনিস দেখলাম। এবার আমরা দেখবো আপনার হলো সহযোগিতার যে ব্যাপার, হ্যাঁ, সহযোগিতার ব্যাপার, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। সহযোগিতার ব্যাপারগুলো কি, সেগুলো হলো জাতিসংঘ এবং অন্য দেশের সাথে সহযোগিতা। হ্যাঁ, সেটা হলো কি, যে জাতিসংঘ এবং অন্য দেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে যেসব জিনিস সামনে আসে সেগুলো হলো কি, উক্ত বিষয়গুলো নিশ্চিতে বাংলাদেশের চ্যালেঞ্জ কি। তো প্রথমে হলো প্রফেশনাল ডিপ্লোমেসি শ্রেণীর অভাব। আমাদের ডিপ্লোমেসিতে আমরা দেখতেছিলাম যে খুব ভালো ডিপ্লোমেট আমরা কখনোই নিয়োগ দিই, যার ফলে আমরা দর কষাকষিতে সবসময় পিছিয়ে থাকি। এবং আমাদের আরো কিছু প্রবলেম আছে যে জাতিসংঘ দেশের সাথে সহযোগিতা, সেটা হলো পরিবেশ বিপর্যয় মোকাবেলা করা, ক্লাইমেট চেঞ্জ, এটা একটা। মানব পাচার হয় আমাদের দেশ থেকে, রোগের প্রাদুর্ভাব মোকাবেলা, মুদ্রা পাচার হয়, এটা আমরা সবাই দেখছি যে বিএফই, বাংলাদেশ ফিনান্সিয়াল ইউনিট, হ্যাঁ, ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআই, এখানে আমাদের প্রবলেম। সীমান্ত সন্ত্রাস মোকাবেলা, সমুদ্র সীমা রক্ষা, এই সব মিলে আমরা হলো একটা আমাদের যে কোঅপারেশন, সেইখানকার চ্যালেঞ্জ প্লাস সেখানে যে এন্টিটি গুলো আছে সেগুলো আমরা মোকাবিলা করবো। তো বোঝা গেল বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ এবং বাংলাদেশের যে তিনটা নীতি আছে, এই তিনটা নীতির সাথে কি কি জিনিসগুলা অতপ্রত ভাবে জড়িত, সেগুলো কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? তো এবার এইটুকুর পরে আমরা যেখানে যাবো সেটা হলো বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে যে চ্যালেঞ্জ আছে সেটা। তো এই চ্যালেঞ্জটা দেখার আগে আমরা আপনাদের শুধু পেপার কাটিংস দেখাই দেবো, হ্যাঁ, পেপার কাটিং দেখাই। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা এটা একটা ডাইনামিক কাজ, ডাইনামিক। এর জন্য আপনারা দুইটা কাজ করবেন, একটা হলো প্রথম আলোতে যাবেন, প্রথম আলো। তো না, প্রথম আলোতে যাই আজকে দেখি প্রথম আলো কি বলছে। এখানে প্রথম আলোতে গিয়ে আমরা ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা আছে এখানে চাকরি, জীবনযাপন, বিনোদন, খেলা, মতামত, বাণিজ্য, বাণিজ্য, শেয়ার, বিশ্ব, বিশ্ব থেকে দেখেন এইখানে, এই দেখেন আইসক্রিমের লোভে দোকানে ভালো, এগুলো তো আপনার পড়ার দরকার নেই। আপনার কি পড়তে হবে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আক্রমণাত্মক হয়, যৌক্তিকতা নিয়ে ট্রাম্পের ইঙ্গিত। ইউক্রেনে ইউরোপীয় সেনা উপস্থিতি চায় না রাশিয়া, ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠায় কি হবে। তো এগুলো তো আপনি দেখবেন। রয়টার্স বিশ্লেষণ, চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুত বাড়ছে, কিন্তু কেন? হ্যাঁ, তো দেখেন এখানে বিশ্বের, এখানে ইরান ইসরায়েল সংঘাত, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, ভারত পাকিস্তান চীন, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা, সবগুলা মোটামুটি বলা আছে। আর আমি এর সাথে আপনাকে, এগুলো তো আপনি এখানে দেখছেন, ভিসা হলো যুক্তরাষ্ট্র চুক্তি $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। হ্যাঁ, এটা তারা চাইতেছে, ভিসা হলো $15,000 পর্যন্ত জামানত দিতে হবে।
হ্যাঁ, তো এগুলা যদি আপনি বারবার পড়েন তো আপনার ইন্টারন্যাশনাল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে। এবং সাথে আমি কয়েকজনের নাম বলে দিব। দেখেন, আলতাফ পারভেজ, আমি একজনের নাম বলতেছি, আলতাফ পারভেজ। ইনার আর্টিকেল সব করে হবে। দেখেন, এই যে আলতাফ পারভেজ, এই আলতাফ পারভেজের আপনার হলো ইন্টারন্যাশনাল সম্পর্কে তার যে লেখাগুলো আছে এগুলো সব পড়ে ফেলবে। টাইম আস্তে আস্তে। আলতাফ পারভেজ আপনার হলো দেখেন, ভুট্টোকে নিয়ে বই লিখেছেন আলতাফ পারভেজ। আলতাফ পারভেজ, হ্যাঁ, চীন ভারত ড্যাম যুদ্ধে বাংলাদেশ কি নিরপেক্ষ থাকবে? দেখেন, চীন ভারত ড্যাম যুদ্ধ, বাংলাদেশ কি নিরপেক্ষ থাকবে? এই আলতাফ পারভেজের লেখাগুলা খুবই সুন্দর, আমার কাছে খুবই পছন্দ হয়। হ্যাঁ, তো সুমাইয়া তাবাসসুম হাসির ইমোজি দিছে, কেন হাসির ইমোজি দিছে বুঝলাম না। হ্যাঁ, তো এই আলতাফ পারভেজের এই লেখাগুলো খুব ভালো করে পড়ে, ঠিক আছে। এছাড়া আপনি নেটে সার্চ দিবেন এইভাবে যে বাংলাদেশ পড়াশোনা, পররাষ্ট্র, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এইটা লিখে দেখেন এখানে এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল গুলো আপনি একটু পড়ার চেষ্টা করবেন। পররাষ্ট্রনীতি নিয়ে কে কি বললো, হ্যাঁ, তো আস্তে আস্তে আপনি একটা সেন্স ডেভেলপ করা শুরু করবেন। দেখেন, 24 এপ্রিল বণিক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনার হলো কিরকম দেয়, এই যে বণিক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একান্ত ভাবেই বাংলাদেশে। হ্যাঁ, ফজলুর রহমান বলছে। আপনি এই জিনিসগুলো যখন পড়া শুরু করবেন তখন আপনার সব আইডিয়া হয়ে যাবে। এবং দেখেন কি বলবো, চীনের সাথে যার সাথে হোক চুক্তিগুলোর কথা কি বলা আছে দেখতে পাবেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির আপনার হলো এই ইতিহাস যদি আমি বলি, দেখেন ইতিহাস সম্পর্কে বিভিন্ন আর্টিকেল আমি পাবো। দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাস 71 থেকে 75 এইচ.টি. ইমাম বলছে পররাষ্ট্রনীতি কেমন ছিল। আপনি একদম নিউট্রাল জোন থেকে সব দেখতে পারবেন। আপনি এই ছাত্র সংবাদের এই আর্টিকেলটা পড়ে দেখুন, টন হোক। এটা তো এইচ.টি. ইমাম বলছে যে বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতি 71 থেকে 75 কিরকম ছিল। এখানে আপনি একটা আইডিয়া পাবেন যে কিরকম কি ছিল। হ্যাঁ, এগুলো একটু পড়বেন। আমি চাইলে এগুলো তো আমার আসলে পড়ায় দেওয়া মানে দিতে তো পারবো না, বুঝতেছেন, এত সময়টা আমি পাবো না কখন। আর এই ছাত্র সংবাদের এটা একটু পড়বেন যে বাংলাদেশের পররাষ্ট্রের ব্যর্থতা, ইমেজ সংকট, শুরু থেকে ইমেজ সংকট কিভাবে ছিল, অধিকৃত বাংলাদেশে কিভাবে ইমেজ সংকট হয়েছে। হ্যাঁ, একদম টোটাল হিস্ট্রি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যর্থ পররাষ্ট্রনীতি এবং বন্ধুহীন বাংলাদেশ কিভাবে হয়েছে, ইতিহাস বিকৃতির অপরাধ এবং একই করতে বারবার। তো আপনি মোটামুটি পুরোটা বুঝতে পারবেন। এইভাবে আপনি যে কাজটা করবেন সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি, নীতি নির্ধারণের যে ব্যাপারগুলো সেগুলো একটু করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই হলো পররাষ্ট্রনীতির যে ব্যাপারগুলো সেগুলো আমি বললাম। ওকে, এবার আমরা আসি, চলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমানে চ্যালেঞ্জ। আর্টিকেলটা আপনাদেরকে আমি দেখাই দেবো, এবার আর্টিকেল গুলো দেখবেন। তো পেপারের লিঙ্ক আর স্লাইডে দিই না, স্লাইডে দিলে নাকি আপনারা খুঁজে পান না, মানে ক্লিক করলে নাকি কাজ হয় না, এই জন্য আর দিই না। দেখাই দিই, ওইভাবে আপনি সার্চ দিয়ে বের করে ফেলবেন। তো প্রথম সমস্যা হলো চীনপন্থী ঝুঁকি। চীন কি চায় যে তার বলয়ে আমরা যাই, তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেখানে সে যে প্যাকেজ দিচ্ছে এই প্যাকেজের মধ্যে চাই। চীনের সাথে তো ভারত আবার আমেরিকার সম্পর্ক ভালো না, তো আমরা ওখানে একটা ঝুঁকিতে আছি। আবার ভারতের একটা উদ্যোগ আছে, কি আছে, শেখ হাসিনাকে আশ্রয় প্রদান করছে ভারত।
2024 সালের ডিসেম্বরে আগরতলায় কূটনীতিক মিশনে ভারত উগ্রপন্থীদের হামলা। হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী প্রকরণ। তো ভারতের সাথে আমাদের ক্যাচাল গন্ডগোল। এছাড়া তিস্তার পানি চুক্তি নিয়ে ক্যাচাল, তারপরে আপনার ফারাক্কার পানি চুক্তি নিয়ে ঝামেলা, এইসব ঝামেলা তো আছে। চীন প্রতি উদ্বেগ ভারতের বিরুদ্ধে। মার্কিন সম্পৃক্ততা, তো ইউএসএ যে ট্যারিফ বসাইতেছে এবং সে ইউএসএ বন্ধ করে দিচ্ছে, আইপিএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমাদের নিয়ে যেতে চায়, এগুলো একটা সমস্যা। রোহিঙ্গা সংকট, একটা রোহিঙ্গা সংকট, বিশাল একটা রোহিঙ্গা সংকট শুরু হয়েছে বাংলাদেশে। এগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠছে। সাথে কি সাম্প্রতিক অনুপ্রবেশ, রোহিঙ্গারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমরা হেডিং গুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটা ভালো কথা বলছেন, হেডিং গুলো অ্যাড করে দিলে পরে খুঁজে পাবো। তো সাম্প্রতিক কালে আপনার হলো রোহিঙ্গারা আরো আসা শুরু করছে, এটাও একটা চাপ। এছাড়া রোহিঙ্গাদের টিকিয়ে রাখতে $1.2 বিলিয়ন খরচ অনুমান করছে বাংলাদেশ। হ্যাঁ, যা বাংলাদেশের 437.42 বিলিয়ন জিডিপির উপর একটা ভারী বোঝা। এছাড়া দেখেন অর্থনৈতিক সংকট অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু নানা কারণে সংকটের মুখে পড়ছে। এছাড়া বাংলাদেশের রিজার্ভ সংকট আছে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে পড়াশোনাতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে। এছাড়া বাংলাদেশে কি আছে দেখেন, এফডিআই স্থবিরতা, আমরা দেখছি যে জিডিপির 0.32% এফডিআই মাত্র আছে। বাংলাদেশ কিন্তু অন্তর্বর্তী সরকার ইউনুস ও মার্কস এটা নিয়ে আলোচনা করছে, এলন মার্কস কিন্তু খুব বেশি ইফেক্ট করেনি। বিডার আশিক একটা প্রেজেন্টেশন দিছে, বাট ওইটাতেও বেশি লাভ হয়নি। এছাড়া কি আছে দেখেন, মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির মান, বাংলাদেশে তো মুদ্রাস্ফীতি 9.5, বিশাল। এবং বিশ্বব্যাংক থেকে অনুমান অনুসারে 2025 সালের 25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4.1%। আগের বছর ছিল 5.25, এখন তো 4.1, তার মানে প্রবৃদ্ধি কমে যাচ্ছে। এটাও একটা বড় ধরনের প্রবলেম। তো এখানে প্রবৃদ্ধির ব্যাপারটা আপনারা বলি, ধরেন আপনার মুদ্রাস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি 10% আর প্রবৃদ্ধি 7%। হ্যাঁ, তার মানে কিন্তু আপনি লসে আছেন, ঠিক বুঝেন? আগে 100 টাকার জিনিস এখন 110 টাকা হয়ে গেছে। আর আপনার ইকোনমি বাড়ছে 7%, তার মানে জনগণ কিনতে পারতেছে না, জনগণের পার্চেসিং পাওয়ার ক্যাপাসিটি কমে গেছে। আমাদের অবস্থা কিন্তু খুব বেশি ইকোনমিতে ভালো না। তো এগুলো আমি ইকোনমি পড়ানোর সময় মোটামুটি বলছিলাম সবাইকে। তো এই হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমানে চ্যালেঞ্জ। তো আশা করা যায় আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স না করে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিতে পারছি, এবং আইডিয়ার উপর বেসিস করে আপনি এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তখন আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়বেন। তার আগে পারবেন এই চ্যাপ্টারটা আমরা তখন আবার আপনাদেরকে দেখাই দিব যখন আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়া হয়েছে। এর আগে এই চ্যাপ্টার ক্লিয়ার, বুঝতে পারছেন ভাইয়া? আর কোনো কোশ্চিন আছে? এগুলো এখন কে আমি চাই না, মানে ক্লাস তো আমাদের দেয় না, এগুলো তানভীর বলতে হবে। আচ্ছা, ক্লাস কি খারাপ লাগছে? আমি কিন্তু অনেক কিছু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যেহেতু ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট আমরা কিন্তু ওইভাবে পড়ানোর চেষ্টা করি যে এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি, অল্প ইনফর্ম অনেক ইনফরমেশন দিয়ে রাখি, বাট জিনিসগুলো আমরা বলার চেষ্টা করি যে আপনি যাতে আইডিয়া ক্লিয়ার হয়, কারণ আপনার পরীক্ষা তো সামনে না, আপনি জাস্ট আইডিয়া ক্লিয়ার হলেই হবে। আচ্ছা, সেটা তো কিভাবে ক্লাস লিখতে হয় ক্লাস তো নিব, কিন্তু কথা হলো যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু অলরেডি মানে আইডিয়া হয়ে যাওয়ার কথা। যে ছেলেটা 26 পাইছে সে কি আছে ক্লাসে? 25 না 26 পাইছিল একজন। আমি কিন্তু একদম স্পেসিফিক লিখে দিছি কার কি ইমপ্রুভ করতে হবে। হাবিব নিলাম। আচ্ছা, তোমার খাতাটা কি দেখান যাবে সবাইকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে একটু লাইনে থাকে, আমি ওর খাতাটা দেখে। এখন বলছো স্লাইড গুলো কিভাবে বানায়, আমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স ঘাইটে ঘাইটে স্লাইড বানাই।
আপনি আগের স্লাইড গুলো দেখছেন না আপনি নতুন? ল্যাপটপ খুঁজে পাবো কেমন এখন? তো নিজে খুঁজি, ল্যাপটপ খুঁজে খুঁজে দেখি। গেল আশা করিও তো অনেক নাম্বার পাইছো। তাহলে হাবিব নীলাপ, এই যে নীলাপ পাইছে 26। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইড ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বের করি। আর যদি আপনার খুব জানতে ইচ্ছা করে আমার সাথে একদিন স্লাইড বানায়, আমাদের হেল্প টেল্প করি। স্লাইড বানানো খুব ঝামেলা। আগে অনেক আগে ক্লাস নিতাম, ওদেরকে আগে বলতাম যে আমার এই যে একটু বানায় দাও তো। হুম, আচ্ছা। তো দেখেন, আহ ওর খাতাটা আমরা হলো মানে ইভ্যালুয়েট করে দিছি, গুডও লিখে দিছি কমেন্টে। তো দেখেন অর্থনৈতিক খাত প্রথমে ও একটা হেডিং দিছে, হেডিংটা ডিফারেন্ট কালারে দিছে, এটা আমার ভালো লাগছে। কারণ অনেক নাম ইয়া থাকে তো। আচ্ছা, খাতা ডাউনলোড করবো। দেখি আরো কিছু পরীক্ষা নিলে আমি খাতা নিবনি। আমি খাতা কাটতে চাই না, তারপরেও একটা কাটছি। তো দেখেন আমি দেখাই, অর্থনৈতিক খাত, হ্যাঁ, ও একটা ডিফারেন্ট কালার ইউজ করছে, এটা গুড করছে। তারপরে দেখেন অর্থনৈতিক খাতের তিনটা খাতকে ও আলাদাভাবে লিখছে একটা জায়গাতে। আপনি ইচ্ছা করলে 1 2 3 লিখতে পারতেন, বাট এইভাবে লেখাতে এটা আই ক্যাচি হয়েছে, চোখে পড়ছে, হ্যাঁ। তারপরে দেখেন জিডিপি লিখছে, লেখার পরে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সে আলাদা করে লিখছে ব্র্যাকেটে, হ্যাঁ। এবং এর অবদান সব থেকে বেশি এবং এর অবদান সব থেকে কম, এই কথাগুলো সে লিখছে। এবং দেখেন খাত সমূহের মধ্যে 23-24 অর্থ বছরে কি অবস্থা এটাও সে লিখছে। কাছাকাছি গেছে, মানে একদম এক্স্যাক্টলি আপনার মনে থাকবে না, যেটুকু লিখছে না। উত্তর দিছে অর্থনৈতিক জরিপ এবং আপনার বিবিএস জরিপ, সুন্দর করে সূত্রগুলা লিখছে। তো দেখেন এটা অন্যদের থেকে তো বেটার হয়েছে, তাই না? আচ্ছা, আবার 23-24-এ অবদান সমূহ দিছে খাতের, আবার প্রবৃত্তিও লিখছে, কার প্রবৃত্তি কত, কৃষির প্রবৃত্তি সব থেকে কম, সেই জিনিসটাও সে ক্লিয়ার করছে। আচ্ছা, এরপরে কৃষি খাত সম্পর্কে সে লিখছে, মানে এইখানে দেখেন কৃষি বনজ মৎস্য সম্পদ এগুলোর কথা সে লিখছে। লেখার পরে আবার কার ভাগ কতটুকু কতটুকু আছে সেগুলো সে লেখার চেষ্টা করছে, ব্লু ইকোনমি, এবং প্রত্যেকটাতে ডাটা আছে। দেখেন বাংলাদেশের 56-56% মাসের উৎস মিঠা পানি, এগুলো সে লেখার চেষ্টা করছে। শিল্প খাত সুন্দর করে লিখছে, প্রত্যেকটা খাতের ইয়ে দিছে। ইপিজেড সম্পর্কে লিখছে লেখার মধ্যে। সেবা খাত, সেবা খাতটা লেখে, সেবা খাতের সম্পর্কে সে যেটুকু জানে আর কি, আর একটু ইমপ্রুভ করা যেত সেবা খাত, হ্যাঁ। তারপর সে যেটুকু জানে সেটুকু সে লিখছে। এই ছিল তার হলো আপনার ওই ইনফরমেশন, ঠিক আছে। অন্যদের তুলনায় অনেক বেটার, বাট আমি তাদের 13 দিচ্ছি, হ্যাঁ। ইচ্ছা করে একটু বেশি দিচ্ছি, হয়তো আর একটু কম পাইতো, 11 বা 12 পাইতো, আমি একটু বাড়াই দিচ্ছি কারণ অন্যদের তুলনায় অনেক ভালো লেগেছে। সোর্স ঠিক আছে, তার লেখার কম্প্যাটিবিলিটি ঠিক আছে, হ্যাঁ। সো আমি তার নাম্বার বাড়াই দিছি, প্রত্যেকটা সোর্স ইনফরমেশন সে লেখার চেষ্টা করছে। ওকে, বাড়াই দিছি নাম্বার। আবার দেখেন আমদানি এবং রপ্তানিতে সে এই সংজ্ঞাগুলো যে দিছে, এবং সংজ্ঞাগুলো কই থেকে দিছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও বা আনট্যাক্ট, এগুলো সে লিখছে। এবং অর্থনৈতিক প্রভাব সে লেখার চেষ্টা করছে। তো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, হ্যাঁ, আহ দেখেন এই দুইটা লিখে আবার অর্থনীতির প্রভাব লিখছে। তো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য আরএমজি, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, কারুশিল্প, মৎস্য, ঔষধ, এগুলো সে আলাদা আলাদা করে লিখছে। মজার ব্যাপার হলো এগুলা লিখলে আমি তার নাম্বার দিতাম না। সে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রপ্তানি আয় কার কত এরকম একটা দেওয়ার চেষ্টা করছে, হোক না হোক সে ডিফারেন্ট এটা দেওয়ার চেষ্টা করছে, যেটা আমার কাছে খুবই আই ক্যাচি ছিল, যেটা সবাই দেয়নি। এবং কোনটা কত নাম্বার এটা আমি আসলে এই সবটাই দেখতে পাচ্ছিলাম, আমি তার নাম্বার, বাট এখানে সোর্সের এখানে ইয়াটা দিতে হবে, কি বলে মানে সূত্র বাণিজ্য মন্ত্রণালয় লিখলাম না, কত সাল ভিত্তিক সেটা লিখতে হবে। তারপর আমি তার নাম্বার দিয়ে দিছি, হ্যাঁ?
কারণ সে চেষ্টা করছে অ্যাটলিস্ট। আচ্ছা, এটা গেল তার খাতা। আরেকজন আছে, সেও খুব ভালো লেগেছে, তাকে হয়তো আমি বেশ নাম্বার দিই নাই কোনো কারণে, সে ভালো লেগেছে। যেগুলো মিলাবেন খাতা। আম, আর বাকিরা তো পরীক্ষায় টরীক্ষায় দেন। যাই হোক, আহ, আরো আরেকজন আছে যার নাম্বার 24, থাম, 25 বা 24 এরকম একজনের আছে। আচ্ছা, ওনার খাতা কি দেখাবো সবাই মিলাবে? খাতা ভালো ছিল, আর তার খাতা ভালো ছিল, আর বড় ধরে তো কিছু লিখতে পারে নাই। 24, এনার খাতাটা একটু দেখায়। এই নাকি আছেন, লামিয়া কি আছেন? উনি যদি থাকেন তাহলে ওনার খাতা দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। উনি কি আছেন? তা থাক, উনি যেহেতু নাই, ওনার খাতা দেখাবো না। উনিও ভালো লেগেছে। হুম, উনিও বেশ ভালো লেগেছে। ওকে। তো আর কেউ কিছু বলবেন? এনিওয়ান? তাহলে ক্লাস এখানে শেষ করে দিব। একটা খাতা দেখেন, কিন্তু ওরকম তো কেউ থাকতে হবে নাম্বার বেশি পাইছে এরকম। আছেন কেউ নাম্বার বেশি পাইছেন, 24, 25 এরকম পাইছেন? এই আশাফুল আছো ভাই? হুম? আচ্ছা, নাই ওইরকম কেউ না, কারণ অনুমতি ছাড়া তো তার খাতা আপনার আমি দেখাইতে পারি না, বুঝলেন নি? আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? তানভীর, তাহলে আমি চলে গেলাম ক্লাস থেকে, হ্যাঁ? তো হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ।